কই যায় কই? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে। ভালো আছেন না? বাইজিদ বুস্তামি ভাই, তাবাচ্চুম তানহা ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি জি স্যার, স্যার, শোনা শোনা। যাচ্ছে। আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস আছে যে সমাস। ঠিক আছে, এই আমরা আহ, দেখা যাচ্ছে যে আহ, মোটামুটি ভাবে যখন আমরা বাংলা দ্বিতীয় পত্র বা গ্রামার পড়তাম তখন থেকে এই সমাসটা আমাদের সাথে একীভূত ভাবে মিশে আছে। আমরা সমাসগুলো আজকে এমন ভাবে শিখবো যেন আহ, একটা কিওয়ার্ড বা সমস্ত পদ দেখার সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা এই সমাস। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। দেখেন, সমাস শব্দ গঠনের একটা অন্যতম মাধ্যম হচ্ছে যে সমাস। যে 6 প্রকারের শব্দ গঠন করা যায় তার ভিতরে সমাস অন্যতম একটা মাধ্যম। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, একাধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলা হয়। খেয়াল করেন, আমরা এই সমাসের মোট হচ্ছে যে আহ, আপনার অংশ আছে হচ্ছে যে 5টি। সমাসের প্রকারভেদ না অংশ, যেটাকে অনেকে প্রতীতি বলে। প্রতীতি শব্দের অর্থ অংশ। তো সমাসের মোট অংশ হচ্ছে 5টি। একেবারে একদম বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে যে 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় যে পদ গঠন করা হয় তাকে আমরা বলি হচ্ছে যে সমস্ত পদ। যেমন এখানে আমরা লিখলাম যে মোম বাতি। ঠিক আছে, এটা আমাদের পরীক্ষায় থাকবে, এই অংশটা থাকবে। আমাদের ব্যাস বাক্য পরীক্ষায় থাকে না সাধারণত, কারণ ব্যাস বাক্য থাকলে আমরা বুঝতে পারি। তো মোমবাতি যখন এই শব্দটা প্রথমে আছে, আহ খেয়াল করেন, এটাকে আমরা বলছি যে হচ্ছে যে এটা যখন লিখতে হয় তখন এক শব্দে লিখতে হয়। সমাসের প্রক্রিয়ায় যে পদ গঠিত হয় তাকে বলছি সমস্ত পদ। এই যে কিওয়ার্ড, এটার নামই হচ্ছে আমাদের সমস্ত পদ। খেয়াল করেন, এই সমস্ত পদ লেখার সময় আপনাকে এক শব্দে লিখতে হবে। সমস্ত পদের যে প্রথম যে অংশটা আছে, এই প্রথম যে অংশ সেটাকে আমরা বলি হচ্ছে কি পূর্বপদ। সমস্ত পদের শেষ বা দ্বিতীয় অংশ সেটাকে আমরা বলি হচ্ছে কি পদ? পরপদ। খেয়াল করেন, মোমবাতি, এই মোমবাতি শব্দটা স- আহ, যখন আমরা সমাসের প্রক্রিয়া বিশ্লেষণ করব, অর্থাৎ এই সমস্ত পদকে যখন বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে যে বাক্যটা পাই তাকে বলা হয় ব্যাস বাক্য। খেয়াল করেন, এখন আমরা এই মোমবাতি শব্দটা একটা সমাসের প্রক্রিয়ায় বিশ্লেষণ করে পেয়েছি হচ্ছে যে মোম নির্মিত বাতি। খেয়াল করেন, মোম নির্মিত বাতি। এই যে সমস্ত পদটাকে যখন একটা বাক্যে রূপান্তরিত করলাম, সমস্ত পদকে যখন আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ করলাম, তখন এই যে বাক্য, এটাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্য বা সমাস বাক্য। সমাস বাক্য, অথবা এটার আর একটা নাম হচ্ছে যে কি বিগ্রহ বাক্য। খেয়াল করেন, তাহলে আমরা প্রথমে পেলাম হচ্ছে 1 নম্বর সমস্ত পদ, 2 নম্বর পেয়েছি আমরা ধ্রুপদ, 3 নম্বর পেয়েছি আমরা পরপদ,
4 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের কি ব্যাস বাক্য, ঠিক আছে। আর তিন, দুই, তিন, চার, আর 5 নম্বরে হচ্ছে যে এটাকে বলে সমসমান পদ। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদ, মোম একটি পদ, নিমিত্ত একটি পদ, বাতি একটি পদ, প্রত্যেকটি পদকেই আলাদা আলাদা ভাবে বলা হয় সমস্যমান পদ, ঠিক আছে। এইভাবে আমরা বলি সমাসের মোট অংশ হচ্ছে কয়টা? 5টা। এটা হচ্ছে আমাদের বেসিক গ্রামার। তাহলে খেয়াল করেন, আমরা বললাম যে প্রথমে সমস্যা প্রক্রিয়ায় যে পদ গঠিত হয় তাকে বলছি আমরা সমস্ত পদ। সমস্ত পদের প্রথম অংশকে বলছি পূর্বপদ, পরবর্তী অংশকে বলছি পরপদ। সমস্ত পদ যখন সমস্যা প্রক্রিয়ায় বিশ্লেষণ করা হয় তখন সেটাকে বলছি আমরা কি? ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদ আলাদা আলাদা ভাবে তাদেরকে বলা হয় সমস্যমান পদ। এটা হচ্ছে আমাদের সমস্যা একদম প্রথম যে বেসিক যে বিষয়টা। আমরা পরীক্ষার ক্ষেত্রে ব্যাস বাক্য আমরা পাই না। সাধারণত পরীক্ষার ক্ষেত্রে যে কিওয়ার্ডটা থাকে, পূর্বপদ এবং পরপদ মিশ্রিত যে কিওয়ার্ড, সেটাকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদ থাকে। আপনি সমস্ত পদটা দেখার সাথে সাথে আপনাকে বলতে হবে এটা এই সমাস। আমরা ঠিক সেইভাবেই এটা হচ্ছে যে সলভ করবো। আচ্ছা, অবশ্যই একটু হয়তো আপনারা বুঝতে পারছেন। খেয়াল করেন, এখানে বিস্তৃত লিখছি আমরা যে যে পদ্ধতিগুলো বললাম। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক পদে পরিণত হওয়া কি বলে সমাস। সমাসের প্রধান কাজ হচ্ছে কি? নতুন শব্দ গঠন করা, যেটা বলেছি। 1 নম্বর সমস্ত পদ। সমস্যা প্রক্রিয়ায় যে পদ গঠিত হয় সাধারণত এক শব্দে লেখা হয় পূর্বপদ। সমস্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ, সমস্ত পদের পরের অংশকে বলে পরপদ। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্যমান পদকে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলে সমস্যমান পদ। তাহলে সমাসের বেসিক বিষয়টা বুঝেছেন। এবং প্রথমে আমরা আসছি দ্বন্দ্ব সমাস। লেখা আছে দ্বন্দ্ব, বানানটা একটু খেয়াল করতে হবে। এই দ্বন্দ্ব মানে হানাহানি, সংঘাত, বিবাদ না। এই দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা যুগল, অর্থাৎ তাদের কাজ হচ্ছে যে জোড়া তৈরি করা বা যুগল বন্দি করা। অনেকটা এই হানাহানি সম্পূর্ণ বিপরীত। এই দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান থাকে, ঠিক আছে। আর ব্যাস বাক্যের সময় দুইটা পদের মাঝখানে যোজক হিসাবে ও এবং আর বসে। খেয়াল করেন, দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান থাকে, এটা আমরা কিভাবে বুঝলাম? আচ্ছা, এখানে আমাদের লেখা আছে হচ্ছে যে আহ, বই খাতা। খেয়াল করেন, এখানে আমরা লিখলাম হচ্ছে যে বই খাতা, হুম, মাঝখানে হাইফেন। এখন দেখেন, এটা সম্পূর্ণটা হচ্ছে সমস্ত পদ। পূর্ব পদ হচ্ছে বই, পরপদ হচ্ছে খাতা। আমরা বলেছি দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান। পদ প্রাধান্যর দিক থেকে দেখা যাচ্ছে দ্বন্দ্ব সমাস সবসময় বহুব্রী সমাসের বিপরীত। কারণ কি? কারণ বহুব্রী সমাসের কোনো পদই প্রধান না, কিন্তু দ্বন্দ্ব সমাসের হচ্ছে উভয় পদ প্রধান। বই, এই বই শব্দটা এবং এই খাতা শব্দটা, এই দুটো কি এক শব্দ? না, একটা শব্দ না। আবার দেখেন, বই কি খাতার উপর বা খাতা কি বইয়ের উপরে কি নির্ভরশীলতা বোঝাচ্ছে? সেটাও না। এই জন্য আমরা বলছি কি এই দুইটা আলাদা আলাদা শব্দ, এবং দুইটা একটার উপর নির্ভরশীল না, বা দুইটা মিলে একটা কোনো বিষয়কে বোঝানো হয় না। যার কারণে আমরা বলছি হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের উভয় পদ কি থাকে? প্রধান থাকে। যখন আমরা ব্যাস বাক্য করব, এই প্রধান যে দুইটা অংশ, আলাদা অংশ, আলাদা অংশকে জোড়া বা যুগল তৈরি করা হয়। কারণ আমরা বলেছি কি দ্বন্দ্ব শব্দের অর্থ জোড়া বা যুগল। তাহলে ব্যাস বাক্য করার সময় আমরা দুইটা পদের মাঝখানে যোজক হিসাবে, যেটা আমরা পুরাতন বইটাকে পড়েছি অব্যয়, যোজক হিসাবে তখন আমরা ও এবং আর যে কোনো একটা বসাতে পারি। বই ও বসাতে পারি, অথবা বই এবং বসাতে পারি, এমনকি বই আর খাতা এটাও বসাতে পারি। আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটা বসাবেন। এই তিনটাই যোজক, এটাকে বলা হয় সাধারণ যোজক। সাধারণ যোজকের কাজ আছে যুক্ত করা, দুটো অংশকে যুক্ত করে। তাহলে বই আর খাতাকে তারা একত্রিত করে যুক্ত করছে, বিধায় দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া বা যুগল। বুঝতে না পারলে প্রশ্ন ইনবক্সে প্রশ্ন লিখবেন, বা শেষে আপনারা জিজ্ঞাসা করবেন কেন হচ্ছে, কেন হলো না। আচ্ছা, তাহলে এই সমস্যায় পূর্বপদ পরপদের উভয়ের অর্থ প্রাধান্য থাকে, ঠিক আছে। ব্যাস বাক্যের সময় দুটো পদের মাঝখানে ও এবং আর বসে। খেয়াল করেন,
দ্বন্দ্ব সমাসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অলুক দ্বন্দ্ব। এখন প্রশ্ন হচ্ছে অলুকটা কি, অলুক সমাসটা আমি হচ্ছে যে চিনব কি হবে। ঠিক আছে, অলুক সমাসটা খেয়াল করেন, অলুকের মোট তিনটা সমাস আছে: অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রী, আর অলুক তৎপুরুষ সমাস। অলুক সমাসটা কি, অলুক বলতে কি বোঝাচ্ছে দেখেন, আমরা এটা লিখতে পারি যে অ যোগ লুক বাই অ। অ মানে হচ্ছে কি, নেই বা নাই। আর লুক মানে হচ্ছে যে যা লুকানো যায়। তাহলে অলুক শব্দের অর্থ হচ্ছে যা লুকানো যায় না। এখন প্রশ্ন আছে কি লুকানো যায় না, আছে তো পূর্ব পদ আর পরপদ, এটার আবার লুকানোর কি আছে। খেয়াল করুন যে আপনার সাধারণত সমাসের সমস্ত পদে, ঠিক আছে, আমাদের সমস্ত পদে যে বিভক্তিটা যুক্ত করা থাকবে ব্যাস বাক্যের ঠিক একই বিভক্তি থাকবে। অর্থাৎ সমস্ত পদের বিভক্তিকে ব্যাস বাক্য থেকে লুকানো যাবে না, এটাই বোঝাতে চাচ্ছে। কি লুকানো যায় না? বিভক্তি লুকানো যায় না। অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত পদে যে বিভক্তি যুক্ত আছে ওই বিভক্তিটা ব্যাস বাক্যে একই থাকবে। একটু অন্য প্রসঙ্গে একটা উদাহরণ দিই, লেখার দরকার নেই বা ইয়ে করার দরকার নেই। লিখলাম এখানে চা বাগান। খেয়াল করে দেখেন, এটাকে যদি ব্যাস বাক্য করা হয় তাহলে আসে হচ্ছে কি, চায়ের বাগান। ভালো করে দেখেন, চা বাগান, এর এখানে কি কোনো বিভক্তি যুক্ত আছে? কোনো বিভক্তি যুক্ত নেই। কে রে দ্বারা দিয়া কর্তৃক রয়ের হইতে থেকে সে তে, ঠিক আছে, কোনো কিছু যুক্ত নেই। কিন্তু দেখেন এটা হচ্ছে যে আমাদের কি ছিল, সমস্ত পদ ছিল, বিভক্তি যুক্ত নেই। বাট ব্যাস বাক্য করার সময় এখানে আমাদের রয়ের ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে গেছে। তাহলে কি এটা সাধারণ সমাস, এটা অলুক সমাস না। অলুক সমাস হচ্ছে যে সমস্ত পদে বিভক্তি যদি থাকে ওই বিভক্তিটা কখনোই লোপ পাবে না। যখন আপনি ব্যাস বাক্যে রূপান্তরিত করবেন তখন ওই বিভক্তি লোপ পাবে না, যে বিভক্তি আছে সেই বিভক্তি থাকবে। যেমন এই অলুক তৎপুরুষের ক্ষেত্রে, যেমন আমরা এখানে লিখলাম তেলে ভাজা, তাহলে এটাকে ব্যাস বাক্য করলে কি হবে, তেলে ভাজা। আচ্ছা, ভালো কথা। যদি এখানে লেখা থাকে মামার বাড়ি, তাহলে ব্যাস বাক্য হচ্ছে যে কি হবে, যা আছে তাই, মামার বাড়ি। ঠিক আছে, তাহলে দেখেন এখানেও তেলে, এখানেও তেলে, কোনো কিছু লোপ পায়নি। মামার বাড়ি রয়ের, এখানেও রয়ের, কোনো কিছু লোপ পায়নি। মূলত এটাকে আমরা বোঝাতে চাচ্ছি যে অলুক সমাসে সমস্ত পদে যে বিভক্তি থাকে সেটা যখন আপনি ব্যাস বাক্যে রূপান্তরিত করেন তখন এই বিভক্তিগুলো যুক্ত থাকলে ওই বিভক্তিটা লোপ পায় না। কিন্তু অন্যান্য সমাসের ক্ষেত্রে বিভক্তি লোপ পেতে পারে, বিভক্তি রূপান্তর ঘটতে পারে, বা বিভক্তি নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা ছিলাম কি, অলুক দ্বন্দ্ব। এখন অলুক দ্বন্দ্বর আমাদের শর্টকাট টেকনিক, ঠিক আছে, আমাদের প্রচুর সমাস আছে, আমাদের সমাসের ক্ষেত্রে শর্টকাট টেকনিক হচ্ছে অলুক দ্বন্দ্ব। দেখেন আমরা কি করছি, আমাদের সমস্ত পদে কয়টা পদ, পূর্বপদ এবং পরপদ। সব সমাসে পূর্বপদ এবং পরপদ আছে। তাহলে অলুক দ্বন্দ্ব চিনতে গেলে পূর্বপদ এটা কোন পার্টস অফ স্পিচ দ্বারা গঠিত হবে, নাউন। পরপদটা কি হবে, পরপদটা গঠিত হবে নাউন দ্বারা। ওকে, ভালো কথা। পূর্বপদ, পূর্বপদের সাথে সবসময় এই বিভক্তি থাকবে এবং পরপদেও সবসময় এই বিভক্তি থাকবে। যেহেতু আমরা অলুক সমাস করছি, তাহলে বিভক্তি থাকলে ওই বিভক্তিটা কি পাবে না, বাক্য থেকে লোপ পাবে না, যা আছে তাই হবে। আবার উভয় পদ কি দ্বারা গঠিত হবে, নাউন দ্বারা গঠিত হবে। যেমন আমি এখানে লিখলাম যে দেশে বিদেশে। খেয়াল করেন দেশে বিদেশে, এটাও কি, এটা হচ্ছে যে নাউন, এটা হচ্ছে যে নাউন। দেশে এখানে এই বিভক্তি, বিদেশে এখানেও এই বিভক্তি। তাহলে কি ব্যাস বাক্য যখন আপনি রূপান্তরিত করবেন তখন কি এই এ উঠে যাবে? যাবে না। তাহলে ব্যাস বাক্য কি হবে, দেশে ও বিদেশে। ও কোথা থেকে আসছে, ওই যে দ্বন্দ্ব সমাস একটু আগে আপনি পড়ছেন, যে ব্যাস বাক্যের সময় দুটা পদের মধ্যে ও এবং আর বসে। ঠিক আছে, তারপরে দেখেন আমি এখানে লিখলাম মায়ে, তারপরে লিখেছি কি কি, ঝিয়ে। খেয়াল করেন, তাহলে কি আসছে, মায়ে ঝিয়ে। তাহলে এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এখানে ব্যাস বাক্য কি হবে, মায়ে ও ঝিয়ে। বোঝা গেছে এবার? আচ্ছা, এটা আমি মূলত বোঝাতে চাচ্ছি যে অলুক সমাসে সাধারণত সমাসের সমস্ত পদে যে বিভক্তি যুক্ত থাকলে ওই বিভক্তিটা ব্যাস বাক্য থেকে লোপ পায় বা চলে যায়, উঠে যায়। কিন্তু এই অলুক সমাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভক্তিটা যুক্ত আছে ওই বিভক্তি ওই অবস্থায় থাকবে, যুক্ত অবস্থায় থাকবে, ওই বিভক্তিটা কখনো কি পাবে না, লোপ পাবে না।
আরো বিস্তারিত আপনাদের এখন বললাম, এবার আপনারা সুন্দর করে দেখেন। ঠিক আছে, অলোক দ্বন্দ্ব, ঠিক আছে, উভয় পদ বিশেষ্য দ্বারা গঠিত হবে। অলোক সমাসে সমস্ত পদের বিভক্তি ব্যাস বাক্য থেকে লুকানো যায় না। এই সমাসের উভয় পদে এই বিভক্তি থাকবে। চোখে মুখে দেখেন উভয় নাউন দ্বারা গঠিত হয়েছে। আচ্ছা, হাতে কলমে, হাতে ও কলমে, হুম, খেয়াল করেন, হাতে কলমে, মায়ে ঝিয়ে, দেশে বিদেশে, দুধে ভাতে, চলনে বলনে, সবগুলো পুরো পদ এবং পরপদের এই বিভক্তি। তাহলে নিচের কোনটা অলোক দ্বন্দ্ব সমাস? যদি এই ধরনের কোনো কিছু আসে, আপনি দেখবেন যে উভয় পদ বিশেষ্য দ্বারা গঠিত আছে কিনা এবং উভয় পদের সাথে এই বিভক্তি যুক্ত আছে কিনা। চোখ বুঝে কি অলোক দ্বন্দ্ব। আপনি এইটুক শুধু জেনেছেন, আর কিছু দরকার নেই। আপনি বাজারের যত গাইড, যত প্রিভিয়াস কোশ্চেন, যাই কিছু আপনি সলভ করেন, এর বাইরে কোনো কিছু নেই। উভয় পদ বিশেষ্য দ্বারা গঠিত হবে এবং উভয় পদের সাথে হচ্ছে যে এই বিভক্তি যুক্ত থাকবে। আচ্ছা, এবার আসছে বহুপদী দ্বন্দ্ব। সাধারণত সমাসের কয়টা পদ থাকে? দুইটা পদ, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। কিন্তু খেয়াল করেন, আমাদের বহুপদ, তাহলে বুঝতেই পারছি পদ থাকবে মিনিমাম তিনটা। তিন বা তার অধিক পদ যোগে যে সমাসটা গঠিত হবে সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তাহলে বহুপদী দ্বন্দ্ব সমাসের মিনিমাম পদ থাকবে তিনটা: পূর্বপদ, মধ্যপদ আর শেষ পদ। এবং এই পদগুলো গঠিত হবে বিশেষ্য দ্বারা। এবং ব্যাস বাক্যের সময় শেষ পদের পূর্বে ও এবং আর বসে। খেয়াল করেন, আমরা দেখলাম, আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার সময় ডাক্তারের চেম্বারে লেখা থাকে যে নাক, কান, গলা বিশেষজ্ঞ। খেয়াল করেন কয়টা পদ আছে? পূর্বপদ, মধ্যপদ, অন্তপদ বা শেষ পদ, তিনটে পদ। পদগুলো গঠিত হয়েছে কি দ্বারা? নাউন দ্বারা পদগুলো গঠিত হয়েছে। এখন যখন ব্যাস বাক্য করবো, শেষ পদের পূর্বে ও এবং আর যে কোনো একটা বসবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি নাক, কমা, কান ও গলা। ঠিক আছে, শেষ। তাহলে বহুপদী দ্বন্দ্বর মিনিমাম পদ থাকতে কয়টা? তিনটা। চারটাও থাকতে পারে। আমরা করতে পারি কি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রূপ, রস, গন্ধ, স্পর্শ, ভালোবাসা, রূপ, রস, গন্ধ, স্পর্শ ও ভালোবাসা। ঠিক আছে। আচ্ছা, অবশ্য বুঝছেন বিষয়টা যে বহুপদী দ্বন্দ্বতে কি অবস্থা। খেয়াল করেন, তিন পাতার অধিক পদ যোগে গঠিত হবে, বিশেষ্য দ্বারা গঠিত হবে। ঠিক আছে, হাত পা চোখ কান, হাত পা চোখ ও কান, নাক কান গলা, নাক কান ও গলা, সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, পান বিড়ি সিগারেট, পান বিড়ি ও সিগারেট। এক শেষ দ্বন্দ্ব, খেয়াল করেন, এক শেষ দ্বন্দ্ব সমাস গঠিত হবে ব্যাস বাক্য বা সমস্ত পদটাই থাকবে হচ্ছে কি সর্বনাম দ্বারা গঠিত হবে। এবং শেষ পদ অনুসারে এর সমস্ত পদ হয় ব্যাস বাক্যের শেষ পদ অনুসারে। দেখেন পদগুলো গঠিত হবে সর্বনাম দ্বারা। ব্যাস বাক্যের সময় শেষ পদের পূর্বে ও এবং আর বসে। আমরা, আমি, তুমি ও সে। ঠিক আছে, এটা খেয়াল করেন, কিছু কিছু বইতে এমন আছে। সেটা হচ্ছে যে কি, যে এখানে লেখা আছে সে, তারপরে আছে কি তুমি ও আমি সমান সমান কি আছে? আমরা। অর্থাৎ আমি থাকলে আমরা, যদি থাকতো আমি, তুমি ও সে, তাহলে কোন জায়গায় আছে কি তারা, সে থাকলে তারা। যদি থাকতো সে, আমি এবং তুমি, তুমি থাকলে কি হতো? তোমরা। ঠিক আছে, কেমন থাকতে পারে। আচ্ছা, এই একশেষ দ্বন্দ্ব সমাসের শুধু একটা এক্সেপশনাল আছে। সেটা হচ্ছে যে সর্বনাম দ্বারা গঠিত না হয়েও গঠিত হয়েছে জায়া ও পতি, বলা হয় কি দম্পতি। অর্থাৎ স্বামী এবং স্ত্রী মিলে যে সমাজটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, জায়াপতি দম্পতি। কতিপয় গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের দুইটা পদ, আপনার দুইটা পদ গঠিত হতে পারে, প্রায় সহস্র শব্দযোগে দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন যে শব্দের অর্থ নেই কিন্তু একটা শব্দ বলার পর সেই শব্দটা পাশাপাশি যায়। যেমন আপনি বললেন যে কাপড় চোপড়, চোপড় বলে কোনো শব্দ আছে? নাই। আমি বললাম যে পয়সা টয়সা, টয়সা বলে কোনো শব্দ আছে? নাই। তারপরে বললাম যে আহ, এই আপনার হচ্ছে জীবন, জীবন টিবন আর ভালো লাগে না, টিবন বলে কোনো কিছু নাই। মিলনার্থক দ্বন্দ্ব সমাস, অর্থাৎ একটার সাথে আর একটা কি থাকবে? শব্দের আছে যে মিল থাকবে। যেমন দেখেন মা বাবা, ছেলে মেয়ে ইত্যাদি। তারপরে প্রায় সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। যেমন যার নাম বাজার তার নামই হাট, তাহলে হাট বাজার দুটো আছে কি সমার্থক শব্দ বা প্রতিশব্দ। আচ্ছা, পোটলা পুটলি,
সমার্থক দ্বন্দ্ব সমাস, বিরোধাত্মক শব্দযোগে দ্বন্দ্ব সমাস, বিরোধ প্রকাশ করবে, স্বর্গনরক। খেয়াল করেন, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়। কিভাবে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে আমরা একটু দেখি। যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আমরা লিখলাম এখানে, দেখেন এখানে লিখলাম নীল আকাশ। ঠিক আছে, এখন দেখেন এটাকে ব্যাস বাক্য করলে পাওয়া যাচ্ছে যে নীল যে আকাশ। প্রশ্ন হচ্ছে যে কেন মাঝখানে যে বসছে। ঠিক আছে, এটা এখনই বুঝিয়ে দেবো কেন মাঝখানে যে বসছে। তার আগে আপনি দেখেন এই নীল আকাশ, এর ভিতরে আছে কি, আছে হচ্ছে যে নীল, এবং কি আছে, আকাশ। একটু খেয়াল করেন, নীল আকাশ বলতে নীলকে বোঝাচ্ছে না আকাশকে বোঝাচ্ছে? আপনি যে নীলটা দেখছেন এটা কোথায় দেখছেন? আকাশে দেখছেন। তাহলে এখানে প্রাধান্য দিচ্ছেন কোনটাকে? আকাশকে প্রাধান্য দিচ্ছেন। তাহলে আকাশটা হচ্ছে কি পদ? আকাশটা হচ্ছে যে পরপদ। বোঝা গেছে? তাহলে আমরা বলি কর্মধারয় সমাসের পরপদের অর্থ প্রাধান্য পাই। ওকে। আচ্ছা, আবার একটু অন্যভাবে যদি বলা যায়, দেখেন এখানে হচ্ছে যে আকাশ, আকাশটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? নাউন। নীলটা কি? নীলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরপর যে পার্টস অফ স্পিচে আছে সমস্ত পদটা ওই একই পার্টস অফ স্পিচে। শুধু নীল অ্যাডজেক্টিভ, আর আকাশটা হচ্ছে কি, নাউন। আর নীল আকাশ একসাথে করে কি, নাউন। অর্থাৎ নীল আকাশ বলতে কি একটি স্থানকে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে যে এই অর্থ আপনি ধরতে পারেন। তাহলে আবারও বলছি, খেয়াল করেন যে এই সমস্যায় পরপদের অর্থ প্রাধান্য পায়। কর্মধারয় সমাসের প্রথম প্রকার ভেদে আছে সাধারণ কর্মধারায়। একটু খেয়াল করে দেখুন, সাধারণ কর্মধারার এক স্ট্রাকচার হচ্ছে যে কি, সাধারণ কর্মধারার ভিতরে আপনার যদি পূর্বপদ গঠিত হয়, পূর্বপদটা যদি গঠিত হয় অ্যাডজেক্টিভ যোগ নাউন দ্বারা যদি গঠিত হয়, তাহলে ব্যাস বাক্য করার সময় আমরা লিখি অ্যাডজেক্টিভ ডট ডট যে ডট ডট নাউন। ঠিক আছে, তাহলে খেয়াল করেন যদি পুরো পদে অ্যাডজেক্টিভ থাকে এবং পরপদ যদি নাউন থাকে, তাহলে ব্যাস বাক্য করার সময় দুইটা পদের মাঝখানে আমরা কি দেবো? যে। যেমন নীল আকাশ, নীল যে আকাশ। খেয়াল করেন আমরা এখানে, হ্যাঁ এখানে আমরা লিখলাম যে দেখেন, লিখছি কি খাস জমি। ঠিক আছে, তাহলে জমিটা কি নাউন, খাস অ্যাডজেক্টিভ কেমনে বুঝলাম? সাধারণত নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়? জমি, কেমন জমি? খাস জমি। বোঝা গেছে এবার? তাহলে ব্যাস বাক্য করার সময় আমরা কি লিখবো? লিখবো হচ্ছে খাস যে জমি। আপনি যদি বলেন যে রাঙামাটি, আসেন রাঙামাটি, তাহলে রাঙামাটি যখন আমরা লিখছি রাঙা অ্যাডজেক্টিভ, আসছে হচ্ছে যে রাঙা মাটি। খেয়াল করুন, রাঙা অ্যাডজেক্টিভ, মাটিটা কি, নাউন। তাহলে ব্যাস বাক্য করলে হবে কি, রাঙা যে মাটি। ঠিক আছে, খেয়াল করেন একটা একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি, লিখলাম হচ্ছে আমরা কি, বেগুন ভাজা। ঠিক আছে, আচ্ছা বেগুনকে প্রশ্ন কেমন বেগুন, ভাজা বেগুন। কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়? অ্যাডজেক্টিভ হচ্ছে ভাজা, আর বেগুনটা হচ্ছে কি, নাউন। ব্যাস বাক্য করার সময় আগে কি আসবে? অ্যাডজেক্টিভ আসবে। এই জন্য আমরা কি লিখি, ভাজা যে বেগুন। বোঝা গেছে? আচ্ছা, এটা আমাদের এক নম্বর স্ট্রাকচারে বললাম, পূর্বপদে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং পরপদ যদি নাউন দ্বারা গঠিত হয়, তাহলে ব্যাস বাক্যের সময় দুইটা পদের মাঝখানে যে বসে। জাস্ট শুধু এইটুকু আপনি মাথায় রাখবেন, আর কোনো কিছু দরকার নেই, দেখবেন যে বাকিগুলো আপনি সব পাচ্ছেন। ঠিক আছে, কারণ বাকি কর্মধারয় গুলো, সমাসগুলো আরো অনেক সহজ। খেয়াল করেন ব্যাস বাক্যের সময় এই যে দুটো পদের মাঝখানে যে বসে লেখা দিয়ে আছে, যদি পুরোপদ বিশেষণ এবং পরপদ যদি বিশেষণ হয়, ঠিক আছে, তাহলে উভয় পদের মাঝখানে কি বসে? দেখেন একটু খেয়াল করেন, দুই নম্বর স্ট্রাকচারে যদি দেখেন, পূর্বপদ, পূর্বপদ যোগ হচ্ছে পরপদ। যদি পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ যদি নাউন দ্বারা গঠিত হয়, পরপদ সেটাও যদি নাউন দ্বারা গঠিত হয়, পূর্বপদ যদি আপনার অ্যাডজেক্টিভ দ্বারা গঠিত হয়, পরপদ এটাও যদি অ্যাডজেক্টিভ দ্বারা গঠিত হয়, অর্থাৎ ডাবল নাউন দ্বারা যদি, ডাবল অ্যাডজেক্টিভ দ্বারা যদি গঠিত হয়, তাহলে ব্যাস বাক্যের সময় আমরা কি করব? ব্যাস বাক্যের সময় আমরা যে ডট ডর সেই বসাবো। তারপরে
যিনি ডট ডট তিনিই বসাবো আমরা। আচ্ছা, তারপরে যা ডট ডট তাই বসাবো, ঠিক আছে, তাই বসাবো। যে ডট ডট সেই, যিনি ডট ডট তিনি, যা ডট ডট তাই, একই। যদি পূর্বপদ এবং পরপদ দুটোই নাউন, দুটোই অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা হচ্ছে যে ডট ডট সেই, যিনি ডট ডট তিনি এবং যা ডট ডট তাই বসাবো। খেয়াল করেন, আপনি কর্মধারয় সমাস আর দ্বন্দ্ব সমাস চিনবেন কিভাবে? এই যে আপনাকে একটু আগেও আমি বললাম যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান থেকে দুইটাই আছে নাউন, ঠিক আছে, দুইটা বিশেষণ শব্দযোগ্য দ্বন্দ্ব সমাস হতে পারে, ঠিক আছে। খেয়াল করেন ভাই, সেটা হচ্ছে যে কর্মধারয় সমস্যা দুটো মিলে একটাকে বোঝায়, কিন্তু দ্বন্দ্ব সমাসে দুটি আলাদা। বাবা মা, বাবা আলাদা মা আলাদা। নীল আকাশ বলতে নীল আলাদা, আকাশ আলাদা না। রাঙা প্রভাত, রাঙা আলাদা, প্রভাত আলাদা না, প্রভাত মানে সকাল। খাস জমি, এখানে খাস জমি বলতে একটা জমিকে বোঝাচ্ছে, সেটা সরকারের কাছে, সরকার মালিকানাধীন খাস জমি। খাস আলাদা, জমি আলাদা এমন বোঝাচ্ছে না, কিন্তু ওখানে দেখেন স্বর্গ আলাদা, নরক আলাদা বোঝাচ্ছে। তারপরে বাবা আলাদা মা আলাদা, বই আলাদা, খাতা আলাদা। তাহলে আপনাকে চেনার উপায় আছে, দুটা পদ যখন একটি ধারণা প্রদান করে তখন সেটা হচ্ছে কর্মধারয় সমস্যা হয়। আমরা সাধারণ কর্মধারায় বললাম দুইটাই যদি নাও না দুইটাই যদি এক্সেক্টিভ হয়, তাহলে হচ্ছে একই স্ট্রাকচার, যে ডট ডট সেই, যিনি ডট ডট তিনি, যার ডট ডট তাই। যেমন আপনি দুইটা পদ, ঠিক আছে, দুইটা দুইটা পদে আপনি আহ, খেয়াল করেন, দুইটা যদি নাউন দ্বারা গঠিত হয়, তাহলে হচ্ছে যে আপনি, যেমন আমি এখানে লিখলাম যে লিখছি ডাক্তার বাবু, ডাক্তার বাবু। দেখেন এটাও নাউন, এটাও নাউন, তাহলে যিনি ডাক্তার তিনিই বাবু। আচ্ছা, এখানে যদি আমি লিখি জজ সাহেব, তাহলে যিনি জজ তিনি সাহেব। আচ্ছা, এখানে যদি আমি লিখি চালাক চতুর, চালাক চতুর, তাহলে দেখেন চালাক অ্যাডজেক্টিভ, চতুর অ্যাডজেক্টিভ, তাহলে যে চালাক সেই চতুর, যে যিনি চালাক তিনি চতুর। বোঝা গেছে? এবার মোটা তাজা, যা মোটা তাই তাজা। তাহলে দুইটা বিশেষ্য বা দুইটা বিশেষণ শব্দ যুগে যদি আমাদের কোনো সমস্যার সমস্ত পদ গঠিত হয়, তাহলে ব্যাস বাক্যের সময় যা ডট ডট তাই, যে ডট ডট তিনি, যে ডট ডট সেই, এগুলো আমরা বসে সমাসের ব্যাস বাক্য কমপ্লিট করি। আচ্ছা, খেয়াল করেন, দেখেন এখানে বিস্তারিত লেখা আছে কাঁচা মিঠা, যা কাছে তাই মিঠা, ঠিক আছে। এখন দেখেন উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, খেয়াল করেন উপমান আর উপমিত কর্মধারায় চেনার আগে আপনি একটু দেখেন, দেখেন উপমান আর উপমিত, যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত। আমরা উম, উম, দেখি উপমান, উপমান কর্মধারয় সমাস চিনার উপায় কি? উপমান কর্মধারয় সমাসের পূর্বপদ, ঠিক আছে, পূর্বপদ যোগ লিখলাম হচ্ছে কি পরপদ। পূর্বপদ সবসময় গঠিত হবে কি দ্বারা? নাউন দ্বারা। পরপদ গঠিত হবে সবসময় কি দ্বারা? অ্যাডজেক্টিভ দ্বারা। উপমান কর্মধারয় সমাস চিনার উপায় হচ্ছে এটা সবসময় সত্য ধারণা প্রদান করবে, সত্য ধারণা প্রদান করে, ঠিক আছে। জাস্ট এই স্ট্রাকচার, নাউন যোগ অ্যাডজেক্টিভ সত্য ধারণা প্রদান করে। কিভাবে সত্য ধারণা প্রদান করে? দেখেন আমরা যদি লিখি এখানে, এখানে লিখলাম হচ্ছে কি যে তুষার শীতল, দেখেন তুষার মানে বরফ, শীতল অ্যাডজেক্টিভ, তাহলে নাউন যোগ অ্যাডজেক্টিভ আমি প্রথম পেয়ে গেছি। তুষার মানে বরফ, বরফ কি গরম হয় না ঠান্ডা হয়? অবশ্যই শীতল হয়, সত্য ধারণা প্রদান করছে। আচ্ছা, এখানে আমি লিখলাম প্রস্তর কঠিন, ঠিক আছে, প্রস্তর মানে কি পাথর, পাথরের রূপ কেমন? কঠিন, সত্য ধারণা প্রদান করছে, নাউন যোগ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আপনি লিখছেন যে রক্ত লাল, তাহলে রক্ত নাউন, লাল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, রক্ত রং কেমন হয়? লাল। তাহলে উপমান কর্মধারয় সমস্যা পূর্বপদ নাউন এবং পরপদ হচ্ছে অ্যাডজেক্টিভ দ্বারা গঠিত হবে এবং সত্য ধারণা প্রদান করবে। যদি তাই হয় ব্যাস বাক্যের সময় দুটা পদের মাঝখানে ন্যায় বা মধু শব্দটা বসাইতে হয়। শেষ। খেয়াল করেন, তাহলে উপমান চিহ্নের উপায় পূর্বপদ বিশেষ্য, পরপদ হচ্ছে কি বিশেষণ, এবং দুইটা পদ আপনার কি ধারণা প্রদান করবে? এটা হচ্ছে যে সত্য ধারণা প্রদান করবে। উপমিত, খেয়াল করেন উপমিত কর্মধারায়, উপমিত কর্মধারায় দেখেন গঠিত হবে
নাউন যোগ নাউন দ্বারা গঠিত হবে এবং এটা কি প্রদান করবে? মিথ্যা ধারণা প্রদান করবে। ঠিক আছে, যেমন আমরা এখানে লিখলাম বাহুলতা। দেখেন বাহু, এটাও নাউন, লতা পাতা এটাও নাউন। এখন মানুষের হাত কি, মানে বাহু মানে হাত, মানুষের হাত কি লতা পাতার মতন হয়? হয় না, তাহলে মিথ্যা ধারণা প্রদান করছেন। তাহলে দুইটাই নাউন মিথ্যা ধারণা প্রদান করলে ব্যাস বাক্যের সময় ন্যায় শব্দটা দুইটা পদের শেষে বসাই আমরা। আমরা কি লিখি এখানে? যে বাহু লতার ন্যায়। তারপরে দেখেন লিখলাম এখানে কি, চাঁদ মুখ। খেয়াল করেন, এখন দেখেন মানুষের মুখ কি চাঁদের মতন হয়? হয় না। যখন অতি আবেগী হয়ে পড়ি আমরা, তখন বলি যে তোমার মুখটা চাঁদের মতন। আমরা কি এটা বলি যে চাঁদটা তোমার মুখের মতো? এটা বলি না। আমরা ছোট জিনিসটা তুলনা করছি কার সাথে? বড়টার সাথে তুলনা করছি। তাহলে মুখটা কিসের মতন? চাঁদের মতন। তাহলে আমরা লিখবো যে মুখ চাঁদের ন্যায়। ঠিক আছে, মুখ চাঁদের ন্যায়, চন্দ্রের ন্যায় থাকতে পারে পরীক্ষায়, সমস্যা নেই, একই জিনিস। সেটা নিয়ে কোনো হচ্ছে যে পলিটিক্স করার দরকার নেই। তাহলে উপমিত কর্মধারয় হচ্ছে যে দুইটা পদ নাউন দ্বারা গঠিত হবে এবং দুইটা পদ মিথ্যা ধারণা প্রদান করবে। আবার ব্যাস বাক্যের সময় দুইটা পদের শেষে ন্যায় শব্দটি বসবে। আর কোনো কিছু দেখা দরকার নেই, এত মুখস্থ করে তো পারা যাবে না। আপনি স্ট্রাকচার গুলো একটু সুন্দর করে দেখবেন আর প্রচুর প্র্যাকটিস করবেন, দেখবেন যে হয়ে গেছে। দেখেন, ঠিক যে কথাগুলো বলছি সবই আপনি এখানে পেয়ে গেছেন। যে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ আছে, বিশেষ্য দ্বারা গঠিত হচ্ছে, সত্য ধারণা প্রদান করবে। ব্যাস বাক্যের সময় দুটো পদের মাঝখানে ন্যায় শব্দটি বসবে, তুষার শীতল, তুষারের ন্যায় শীতল। প্রস্তর কঠিন, কাজল কালো, চোখে দিয়া কাজলের রং কেমন হয়? কালো হয়। কাজল কি? নাউন। কালো অ্যাডজেক্টিভ, তাহলে কাজলের ন্যায় কালো। শশ ব্যস্ত, শশ মানে কি? খরগোশ, খরগোশের ন্যায় ব্যস্ত। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। তুষার শুভ্র, তুষার মানে কি? বরফ। শুভ্র মানে কি? সাদা। তো তুষার রং তো সাদাই হয়। যখন আপনি কোথাও হিমালয়ে যখন যাবেন তখন দেখবেন তুষার রং কেমন হয়। তাহলে কি তুষার কার ন্যায়? শুভ্রের ন্যায়। তা নাউন যাকে অ্যাডজেক্টিভ সত্য ধারণা প্রদান করছে। পূর্বপদ এবং পরপদ দুইটা হচ্ছে বিশেষ্য দ্বারা গঠিত হবে, মিথ্যা ধারণা প্রদান করবে। ব্যাস বাক্যের সময় দুইটা পদের শেষে ন্যায় বসবে। যেমন চরণ পদ্ম, চরণ মানে কি? পা। পদ্ম মানে পদ্ম ফুল, তা মানুষের পা কি পদ্ম ফুলের মতন হয়? হয় না, মিথ্যা ধারণা প্রদান করছে। চাঁদ মুখ, মানুষের মুখ চাঁদের মতন হয় না। বাহুলতা, বাহু কখনো লতার মতন হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে খেয়াল করেন, এইগুলো আমরা মূলত বোঝাতে চাচ্ছি যে উভয় পদ বিশেষ্য দ্বারা গঠিত হবে এবং মিথ্যা ধারণা প্রদান করলে উপমিত কর্মধারয় হবে। যার সাথে তুলনা করবেন সেটাকে আপনি কোথায় রাখবেন? সেটাকে হচ্ছে যে শেষে রাখবেন। বাহুকে তুলনা করছেন লতার সাথে, চরণ পাকে তুলনা করছেন পদ্মের সাথে, মুখকে তুলনা করছেন চাঁদের সাথে। আচ্ছা, আশা করি বুঝছেন। দ্বিগু কর্মধারয় সমাস, দেখেন পুরোপদ সংখ্যাবাচক, পুরোপদে থাকবে একটা সংখ্যাবাচক বিশেষ্য। ঠিক আছে, সংখ্যাবাচক শব্দ থাকবে, পরপদ থাকবে কি? বিশেষ্য। এই দ্বিগু কর্মধারয় সংখ্যাবাচক বহুব্রীহি দুইটাই কিন্তু একই রকম, কিন্তু আপনি বুঝবেন কি হবে এই দ্বিগু কর্মধারয় সমাসের। ঠিক আছে, এটাকে আমাদের অন্য বইতে লেখা আছে কি এটা দ্বিগু সমাস আছে, কর্মধারার ভিতরে নাই, কিন্তু নতুন বইতে আমাদের দ্বিগু সমাসটাকে কর্মধারার ভিতরে বিন্যস্ত করা হয়েছে, যার কারণে আমরা লিখছি দ্বিগু কর্মধারয় সমাস। তাহলে পূর্ব পদে থাকবে সংখ্যাবাচক শব্দ, পরপদ বিশেষ্য, এবং এই দুটো মিলিয়ে যে সমস্ত পদটা গঠিত হবে সেটা আপনার কোনো কি বুঝাবে? সমষ্টি বুঝাবে। যেমন দেখেন, সমস্ত পদটা সমষ্টি বোঝাচ্ছে। যেমন দেখেন ত্রিফলা, তিন ফলের সমাহার। ঠিক আছে, ব্যাস বাক্যের সময়, ঠিক আছে, ব্যাস বাক্যের সময় দুটা পদের শেষে আমরা সমষ্টির জন্য কি বসাই? সমাহার বসাই। খেয়াল করেন, ত্রিফলা তিন ফলের কি? সমাহার। ত্রি মানে কি? তিন, পূর্বপদ ত্রি মানে হচ্ছে সংখ্যাবাচক শব্দ, ফল বিশেষ্য। তেপান্তর, তে মানে কি? তিন, প্রান্তর। ঠিক আছে, তিন হবে কি? তিন প্রান্তের সমাহার, তিন প্রান্তের সমাহার। চৌরাস্তা, চৌ চার রাস্তার সমাহার। পঞ্চবটী, পঞ্চবটের সমাহার। তাহলে দ্বিগু কর্মধারয় পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ, পরপদ থাকবে কি? বিশেষ্য। মধ্যপদলীয় কর্মধারয় সমাস,
বৈতনিক আছে মধ্যপদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে বলে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। খেয়াল করেন, এইটা দেখে আপনি কখনো এমসিকিউ সলভ করতে পারবেন না। যে মধ্যপদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে বলে হচ্ছে যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটা দ্বারা এমসিকিউ সলভ করা সম্ভব না। মধ্যপদী লোপী কর্মধারয় সমাস চিনতে হলে আপনার পূর্বপদ এবং পরপদ, ঠিক আছে, পূর্বপদ এবং পরপদ দুটাই আপনার নাউন দ্বারা গঠিত হতে হবে এবং আপনার দুটি পদ একটি একক ধারণা প্রদান করবে। তাহলে পূর্বপদ এবং পরপদ দুটি পদ মিলে একটি একক ধারণা প্রদান করবে। আর এই যে নাউন, দুটো পদ নাউন যোগ নাউন দ্বারা গঠিত হবে। দেখেন কিভাবে নাউন নাউন দ্বারা গঠিত হচ্ছে। এবং খেয়াল করেন, ব্যাস বাক্যের সময় দুটো পদের মাঝখানে আপনার হচ্ছে মিশ্রিত, আশ্রিত, খচিত, চিহ্নিত, রক্ষিত এই ধরনের শব্দগুলো বসে। এই সমস্যার উভয় পদ বিশেষ্য হয়, দুটি পদ একটি একক ধারণা প্রদান করবে। ব্যাস বাক্যের সময় দুটি পদের মাঝে মিশ্রিত, আশ্রিত, রক্ষার্থে বিষয়ক, নামের নির্দেশক, নির্মিত ইত্যাদি বসবে। কাষ্ঠ ফলক, কাষ্ঠ নির্মিত ফলক। হাত ঘড়ি, হাতে পরার ঘড়ি। ঘি মাখানো ভাত, ঘি ভাত। খেয়াল করেন, আপনি যখন ঘি ভাত খান তখন কি এক চামচ ঘি আর এক এক হচ্ছে যে মুষ্টি ভাত খান? তাহলে কি দুটো আলাদা? আচ্ছা, খেয়াল করেন, এখন আপনার হচ্ছে যে বললাম ঘর জামাই, এটা একটা ঘর আর বাইরে একজন দাঁড়িয়ে আছে জামাই। ঘর জামাই বলতে কি হচ্ছে যে এই দুটো জিনিসকে বোঝাচ্ছে না, দুটি পদ একটি একক ধারণা প্রদান করছে। আচ্ছা খেয়াল করেন, আপনি যখন চা খাচ্ছেন একটা দোকানে যে বলছেন যে মামা আমাকে দুধ চা দাও, দোকানদারকে আগে আপনাকে বলছে এক ঢোক দুধ খান, তারপরে চা খেতে বলছে, ঠিক আছে? তাহলে দুধ চা কি দুটাকে আলাদা ভাবে দেয়? আচ্ছা খেয়াল করেন, আপনি মোমবাতি কিনতে গেছেন, ইলেকট্রিসিটি নাই, তো এক দোকানে যে বলছেন যে মামা মোম আছে, আর এক দোকানে যে বলছেন যে মামা বাতি আছে, এইভাবে চান। কিংবা যখন আপনি ফুল কিনতে গেছেন, কি ফুল? গোলাপ ফুল। তখন এই গোলাপ ফুল যখন কিনতে গেছেন, এক দোকানে যে বলছেন যে ভাই গোলাপ আছে, আর এক দোকানে বলছেন যে ভাই ফুল আছে, এইভাবে চান? চান না। তাহলে দেখেন, এখানে সমস্ত পদের যে পদগুলো আছে, এখানেও যেগুলো আছে, সব দুটি পদ একটি একক ধারণা প্রদান করে, ঠিক আছে? গোলাপ ফুল, গোলাপ নামের ফুল। মোমবাতি, মোম নির্মিত বাতি। দুধ চা, দুধ মিশ্রিত চা। ঘি ভাত, ঘি মাখানো ভাত, ঠিক আছে? বিজয় পতাকা, বিজয় নির্দেশক পতাকা। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। তারপরে স্বর্ণ মন্দির, স্বর্ণ খচিত মন্দির। বুঝা গেছে? তাহলে এই জন্য বললাম দুটা পদ নাউন দ্বারা গঠিত হবে এবং দুটা পদ একটি একক ধারণা প্রদান করবে। রূপক কর্মধারয় সমাস কোনো কিছুর দরকার নেই, জাস্ট একটু মাথায় রাখলে হয়ে যায়। সাধারণত লেখা আছে উপমানের সাথে উপমেয়ের অভেদ কল্পনা বোঝালে রূপক সমাস হয়, ঠিক আছে? এখন উপমানটাকে যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যাকে তুলনা করা হচ্ছে তাকে বলছে উপমিত। এই উপমান আর উপমেয়ের অভেদ কল্পনা, অভেদ কল্পনা বোঝালে সেটা কি সমাস হবে? রূপক সমাস হবে। বোঝা গেছে? এখন এই রূপক কর্মধারয় সমাসের শর্টকাট চিনার উপায় কি? সমাসের দুইটা পদ, পূর্বপদ আর পরপদ। শর্টকাট চিহ্নের উপায় হচ্ছে যে পূর্বপদ আপনার গঠিত হবে হুম, পূর্বপদ গঠিত হবে আপনার হচ্ছে যে পূর্বপদটা সবসময় অদৃশ্য থাকবে আর পরপদটা সবসময় দৃশ্যমান থাকবে। জাস্ট এতটুকু, আর কোনো কিছুই জানার দরকার নেই। রূপক কর্মধারয় সমাসে পূর্বপদ অদৃশ্যমান আর পরপদটা হচ্ছে কি দৃশ্যমান। ব্যাস বাক্যের সময় দুটো পদের মাঝখানে রূপ ও শব্দটি বসে। যেমন আপনি এখানে লিখছেন যে কি মন মাঝি, পূর্বপদ কি মন, পরপদ মাঝি। আপনার মন আপনি কি দেখতে পারেন? তাহলে পূর্বপদ কি থাকবে সবসময়? অদৃশ্যমান। আর পরপদটা হচ্ছে কি থাকবে? দৃশ্যমান। ব্যাস বাক্যের সময় দুটা পদের মাঝখানে কি বসবে? রূপ। মন, রূপ, মাঝি। বললাম যে ক্রোধানল, কি লিখছি? ক্রোধানল। ক্রোধ, ক্রোধ মানে কি রাগ, হিংসা, বিদ্বেষে দেখা যায়, দেখা যায় না। অনল মানে কি আগুন, দেখা যায়, ঠিক আছে? তাহলে রূপক কর্মধারয় সমাসের পূর্বপদ অদৃশ্যমান এবং পরপদটা কি থাকবে? দৃশ্যমান। ব্যাস বাক্যের সময় দুটো পদের মাঝখানে রূপ শব্দটি বলবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখতেই পাবো ওকে
দেখেন এই সমাসে প্রবাদ অদৃশ্যমান, প্রবাদ দৃশ্যমান, ব্যাসবাক্যের সময় দুটো পদের মাঝখানে রূপ শব্দটি বসে উপমানের সাথে উপমেয়ের অভেদ ভাব বোঝালে রূপক সমাস হয়। উপমেয় অদৃশ্যমান, উপমান দৃশ্যমান। খেয়াল করেন, দেখেন দিয়ে আছে জীবন তরী। আপনার জীবনকে আপনি দেখতে পারেন, পারেন না। তরী মানে নৌকাটা দেখা যায়। তৎপুরুষ সমাস সাধারণত সমান পদে বিভক্তি এবং সন্নিহ সরি সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। প্রথমে আসছে দ্বিতীয় তৎপুরুষ। দেখেন পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে রে লুপ্ত হয়ে যে সমাস হয় তাকে বলে দ্বিতীয় তৎপুরুষ। ঠিক আছে, এখন দেখেন পূর্বপদ আছে দুঃখ, পরপদ আছে প্রাপ্ত। পূর্বপদ আছে কলা, পরপদ আছে যে বেসা। তাহলে আমরা দেখেন আমাদের দ্বিতীয় কর্ম তৎপুরুষ সমাসে আছে যে দ্বিতীয় বিভক্তি যুক্ত থাকবে। সমাসের যে 7টা বিভক্তি আছে তার ভিতর প্রথম আর শূন্য, এছাড়া প্রত্যেকটা বিভক্তির একটা করে তৎপুরুষ সমাস আছে। দ্বিতীয় তৎপুরুষের দ্বিতীয় বিভক্তি কে রে। ঠিক আছে, তাহলে এটা শর্টকাট টেকনিকই। পুরো পদ গঠিত হবে কি দ্বারা? নাউন দ্বারা। পরপদ গঠিত হবে কি দ্বারা? ভাব দ্বারা। ছেলে ধরা, ছেলেকে ধরা। কলা বেচা, কলাকে বেচা। দেখেন কলা এটা কি নাউন, বেচা বিক্রি করা কি ভাব। বোঝা গেছে? বধূ বরণ, বধূকে বরণ। বুঝছে? ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস চিরকাল ব্যাপিয়া সুখী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী। তৃতীয় তৎপুরুষ তৃতীয় বিভক্তি কি দ্বারা দেয়া কর্তৃক। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের একটু খুব ভালো করে খেয়াল করে দেখেন, যতগুলো করণ কারক আছে প্রত্যেকটা করণ কারকটাই হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। যতগুলো করণ কারক আছে প্রত্যেকটা করণ কারক গঠিত হচ্ছে কি তৃতীয় তৎপুরুষ দ্বারা। কানে শোনা, কান দ্বারা শোনা। মন গড়া, মন দ্বারা গড়া। তাহলে কোনো কিছুর মাধ্যমে দ্বারা দেয়া কর্তৃক যুক্ত থাকলেই সেটা হচ্ছে করণ কারক হয়, আর দ্বারা দেয়া কর্তৃক যুক্ত থাকলে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ হয়। তাহলে দেখেন বললাম স্বর্ণ, স্বর্ণ মন্দির। ঠিক আছে, আমরা বললাম স্বর্ণ নির্মিত মন্দির যখন থাকবে তখন হচ্ছে যেটা হচ্ছে কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, কারণ নির্মিত শব্দটা তখন মধ্যপদ। কিন্তু যদি বলি স্বর্ণ নির্মিত, তাহলে কি দ্বারা নির্মিত? স্বর্ণ দ্বারা নির্মিত। ঠিক আছে, অশ্রু সিক্ত, অশ্রু দ্বারা সিক্ত। মধু মাখা, মধু দ্বারা মাখা। ছায়া শীতল, ছায়া দ্বারা শীতল। তারপরে বললাম যে হচ্ছে যে জল সেচ। ঠিক আছে, জল দ্বারা সেচ। তাহলে দ্বারা দিয়া কর্তৃক এই তৃতীয়া বিভক্তি পূর্বপদের সাথে যুক্ত হলে যদি শ্রুতি মধুর হয় তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ সাধারণত চতুর্থী তৎপুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় আপনার হচ্ছে এই জন্য এবং এই নিমিত্ত, এটা বেশি ব্যবহৃত হয়। দেখেন বললাম বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা। বললাম যে শিশু সাহিত্য, শিশুর জন্য সাহিত্য। রান্নাঘর, রান্নার জন্য ঘর। ডাক মাসুল, ডাকের নিমিত্ত মাসুল। নিমিত্ত শব্দের অর্থ জন্য। মাসুল শব্দটার অর্থ কি? মাসুল বলতে বোঝাচ্ছে কি চার্জ। আপনি একটা চিঠি পোস্ট করবেন, চিঠি পোস্ট করার পর যে টাকাটা নেবে ওটাই হচ্ছে মাসুল, ওটা হচ্ছে চার্জ। সেজন্য আমরা বলি ডাকের নিমিত্ত মাসুল। পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ হচ্ছে কি হইতে থেকে সে। এর চিনার উপায় কি? শর্টকাট টেকনিক। পূর্বপদ, আমাদের যে পূর্বপদ আর আছে যে পরপদ, এই পঞ্চমী তৎপুরুষ সমাজের পূর্বপদে থাকে কি স্থানবাচক শব্দ, পরপদ থাকবে কি ক্রিয়া। ঠিক আছে, তাহলে বললাম খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া। হইতে থেকে সে, বিলেত ফেরত, বিলেত থেকে ফেরত। রোগ থেকে মুক্তি। তারপরে বললাম যে হচ্ছে যে স্কুল পলাতক, স্কুল থেকে পলাতক। আচ্ছা, একটা আছে আমাদের চেয়ে দ্বারা কি প্রাণ প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়। ঠিক আছে, ষষ্ঠী তৎপুরুষ। তাহলে আমাদের দেখেন পূর্বপদে ষষ্ঠী বিভক্তি। পূর্বপদে হম, ষষ্ঠী ষষ্ঠী তৎপুরুষ। পূর্বপদে ষষ্ঠী বিভক্তি রয়ের লুপ্ত হয়ে যে তৎপুরুষ সমষ্টি হয়
ধান ক্ষেত, ধানের ক্ষেত, মামা বাড়ি, মামার বাড়ি, চা বাগান, চায়ের বাগান, ঠিক আছে। রাজহংস, হংসের রাজা, এই দুটো আপনি একটু ভালো করে দেখবেন যে এই যে রাজহংস, হংসের রাজা মানে কি, হাঁসের রাজা। কিন্তু রাজপথ মানে রাজার পথ না, রাজপথ বলতে বোঝাচ্ছে পথের ফকির, বুঝা গেছে। এবং সেটাকে আমরা কি বলছি, পথের রাজা, যে সারা পথ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই পথের মালিকটাই হচ্ছে যে সে। সপ্তমী তৎপুরুষ, পূর্বপদের সপ্তমী বিভক্তি এ অন্তঃস্থাতে লুপ্ত হয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলে হচ্ছে যে সপ্তমী তৎপুরুষ সমাস। এই অন্তঃস্থাতে গাছ পাকা, গাছে পাকা, অকাল মৃত্যু, অকালে মৃত্যু, মাথা ব্যথা, মাথায় ব্যথা, গলা ধাক্কা, গলায় ধাক্কা, ঠিক আছে, অকাল পক্ষ, অকালে পক্ষ। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে বিভক্তিগুলো কিভাবে যুক্ত হচ্ছে। উপপদ তৎপুরুষ, পূর্বপদ বিশেষ্য, পরপদ ক্রিয়া, এবং সমস্ত পদটার সাথে এক কথায় প্রকাশের মিল আছে। দেখেন কি হবে, ঠিক আছে। জলচর, জলে চরে যে, জলদ, জল দেয় যে, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, ঠিক আছে। পঙ্কজ শব্দের অর্থ কি, মানে পদ্ম, আর পঙ্ক শব্দের অর্থ কি, কাদা। জলদ, জল দেয় যা। আচ্ছা, তাহলে যদি আমরা বলি যে পকেট মার, তাহলে কি হবে, পকেট মারে যে, এটা হচ্ছে কি পঙ্কজ, ওই ওই পঙ্কজ, পঙ্কে জন্মে যা। পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে যে কি পদ্ম, আর পঙ্ক শব্দের অর্থ হচ্ছে যে কাদা, পঙ্কে জন্মে যা। অরূপ তৎপুরুষ, খেয়াল করেন, পরপদের অর্থ প্রাধান্য পাবে, বিভক্তি লোপ পাবে না। যেমন তেলে ভাজা, তেলে ভাজা, কলে ছাটা, কলে ছাটা, ভাষার কথা, ভাষার কথা, একুশের গল্প, একুশের গল্প। দেখেন একটু আগে আপনি কি পড়ছিলেন, একটু আগে আপনি দেখেন যে ওখানে লেখা আছে যে ধান ক্ষেত, ঠিক আছে। তখন আপনি লিখছেন যে ধানের ক্ষেত, রয়ের এখানে যোগ করেছেন সমস্ত পদে। কিন্তু অলুপ সমাসের সিস্টেম হচ্ছে সমস্ত পদে বিভক্তি যুক্ত করা থাকবে। যেমন আপনি এখানে লিখছেন যে স্বাধীনতার সংগ্রাম, তাহলে যা আছে তাই, স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এর রয়ের ষষ্ঠী বিভক্তি যুক্ত করা আছে। আচ্ছা, তাহলে ওখানে লেখা ছিল মামা বাড়ি, আপনি বলছেন মামার বাড়ি, আর ওখানে এখন অলুক তৎপুরুষ হইতে গেলে মামার বাড়ি, বেশ বাক্য কি হবে, মামার বাড়ি, যেটা আছে সেটা, এর কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা বললাম যে অলুক সমাসের ক্ষেত্রে সমস্ত পদে বিভক্তি যুক্ত করা থাকবে। যে সমাসে পূর্বপদ পরপদের কোনোটার অর্থ প্রাধান্য পায় না সেটাকে বলছি আমরা বহুব্রী সমাস। দেখেন, সমান অধিকরণ বহুব্রী সমাস। এখন এই বহুব্রী সমাসটা চেনার ক্ষেত্রে আর একটা বিষয় আপনার একটু জানার দরকার, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে বহুব্রী সমাসের কোন পদের অর্থ প্রধান না হয়ে তৃতীয় একটি অর্থকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। যেমন আমরা এখানে দেখেন, এখানে আমরা লিখলাম যে গায়ে হলুদ, ঠিক আছে। এটা ব্যাস বাক্য করলে কি হয়, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে গায়ে হলুদ বলতে এখানে গায়ে এবং হলুদ এই দুটোকে বোঝাচ্ছে না, ঠিক আছে। গায়ে হলুদ বলতে বোঝাচ্ছে কাকে, অনুষ্ঠানকে বোঝাচ্ছে, তৃতীয় একটি অর্থ। এখানে গাও ফ্যাক্ট না, হলুদও ফ্যাক্ট না। কারণ আপনি হচ্ছে যদি এটা যদি ফ্যাক্ট হতো তাহলে হচ্ছে যে যে কোনো সময় আপনি গায়ে হলুদ মাখলেই গায়ে হলুদ হয়ে যেত, কিন্তু গায়ে হলুদ বলতে আমরা একটা অনুষ্ঠানকে বুঝি। এই জন্য পুরো পদে গায়ে এবং পরপদ হলুদ দুটো কোনোটির অর্থকে না বুঝিয়ে অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তাহলে প্রথমে আসছে সমানাধিকরণ বহুব্রী। সমানাধিকরণ বহুব্রীতে পূর্ব পদে থাকে বিশেষণ এবং পরপদে থাকে কি, বিশেষ্য। কিভাবে দেখেন, আমরা বললাম যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, ঠিক আছে। তারপরে বললাম লাল পেড়ে, লাল পাড় যে শাড়ি, শাড়িকে বোঝাচ্ছে। তারপরে নীলকণ্ঠ বলতে কাকে বোঝাচ্ছে, শিবকে বোঝাচ্ছে। পোড়া কপাল, পোড়া কপাল যার, মন্দ ভাগ্যকে বোঝাচ্ছে। পিত অম্বর যার, অম্বর শব্দের তো আকাশ,
ঠিক আছে, তাই দেখা যাচ্ছে পূর্বপদ এবং পরপদের কোনোটাকে অর্থ না বুঝিয়ে তৃতীয় একটি অর্থকে বোঝাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন, লেখা আছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ, ব্যাধিকরণ, ব্যা মানে বিশেষ, অধিকরণ শব্দার্থ স্থান। পূর্বপদ এবং পরপদ দুটাই নাউন হবে, কিন্তু দুইটা পদ একটি, দুটো পদের যে কোনো এক পদ একটি স্থানকে বোঝাবে। কিভাবে দেখেন, যেমন গোফে খেজুর, গোফে খেজুর যার, খেজুর তাহলে কোথায় আছে? গোফে। আশি বিষ, আশি শব্দের অর্থ কি জানেন? দাঁত, বিষ মানে বিষ। তাহলে বিষটা কোথায় আছে? দাঁতে আছে, তাহলে আশিতে বিষ দাঁত কোথায় দ্বারা হয় দ্বারা প্রশ্ন করলে আপনি প্লেস পাবেন। বিনা পানি, বিনা বাদ্যযন্ত্র, পানি মানে কি? হাত। তাহলে বিনাটা কোথায় আছে? পানিতে আছে, হাতে আছে, তাহলে বিনা পানিতে যার। এখন দেখেন, আমরা বললাম যে আহ বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদের কোনো একটি অর্থকে না বুঝিয়ে তৃতীয় একটি অর্থকে প্রাধান্য দেওয়া হয়। এখন তৃতীয় অর্থ কোনটা? ঠিক আছে, এই গোপ খেজুরে, এই গোপ খেজুরে শব্দ, ঠিক আছে, গোপ খেজুরে শব্দের অর্থ নিতান্তই অলস। আশি বিষ, আশি বিষ শব্দের অর্থ কি? সাপ। বিনা পানি, বিনা পানি হচ্ছে সরস্বতী দেবীকে বলা হয় হচ্ছে যে বিনা পানি। যার কারণে দেখবেন সরস্বতী পূজার সময় প্রতিমার হচ্ছে যে হাতে একটা বীণা থাকে, ঠিক আছে, এবং তার পায়ের কাছে থাকে হচ্ছে যে কি? বই। সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী। তো ব্যাধিকরণ বহুব্রীহি চিহ্নের উপায় পূর্বপদ পরপদের কোন একটা পদে একটা স্থানকে বোঝায়। গোপ কোথায় আছে? খেজুর কোথায় আছে? গোপে। তারপরে বিষ কোথায় আছে? আশিতে মানে দাঁতে। বীণা বাদ্যযন্ত্র কোথায় আছে? পানিতে। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে কোনো অংশ কিংবা এক বা একাধিক পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। ঠিক আছে, ওই যেটা আপনাকে সাধারণ উদাহরণ দিয়ে দেখালাম, মধ্যপদ লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস হচ্ছে সেটাকে বলছে মধ্যপদলোপী বহুব্রীহি। উদাহরণ যেগুলো আছে শুধু এগুলো দেখবেন, এর বাইরে দেখার দরকার নেই। ওই সারা জীবন একই জিনিস উদাহরণ আসে, আর আমরা একই বইটাই বারবার করি, কারণ কি? প্র্যাকটিস করি না। তারপরে ব্যতিহার বহুব্রীহি, দেখেন ব্যতিহার বহুব্রীহি চিনার উপায় পূর্ব পদে আ থাকে এবং পরপদে ই প্রত্যয় যুক্ত থাকে এবং সমস্ত প্রত্যয় দ্বারা পারস্পরিক ক্রিয়াকে বোঝায়। যেমন দেখো, কানাকানি, ঠিক আছে, কানে কানে যে কথা। কোলাকুলি, কোলে কোলে যে মিলন। গালাগালি, গালিতে গালিতে যে ঝগড়া। চুলাচুলি, চুলে চুলে যে লড়াই। তাহলে দেখেন, কানা কানি, আ উচ্চারিত হচ্ছে, ই উচ্চারিত হচ্ছে। কোলাকুলি, রস্বই এবং আ উচ্চারিত হচ্ছে। গালাগালি, আ ই। চুলাচুলি, আ ই উচ্চারিত হচ্ছে। এবং পারস্পরিক ক্রিয়া কি? পারস্পরিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া আপনি একা একা সম্পন্ন করতে পারেন না, আপনার সাথে আরো এক দুইজন লোক দরকার। কানে কানে কি আপনি একা কথা বলতে পারেন? কোলাকুলি কি একা করা যায়? ঝগড়া একা করা যাবে না। সুলোচুলি লড়াইও একা করা যাবে না। অলোক বহুব্রীহি সমাস, তাহলে অলোক বহুব্রীহি সমাসের কি বলছিলাম আমরা? যে স- সমস্ত পদে যে বিভক্তিটা আছে সেটা ব্যাস বাক্যে থাকবে, এই বিভক্তি লোপ পাবে না। গায়ে পড়া, গায়ে পড়ে যে। গলায় গামছা, ঠিক আছে, গলায় গামছা। গলায় অন্তঃস্থ, কানে খাটো এ, কানে কলম এ, ঠিক আছে, বিভক্তি লোপ পায় না। সংখ্যাবাচক বহুব্রীহি, এর আগে যেটা দেখলেন যে দেব কর্মধারয়ের ভিতরে পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ, আর পরপদে আছে হচ্ছে যে আপনার কি? বিশেষ্য। কিন্তু সেখানে সমষ্টি বোঝাচ্ছিল, আর সংখ্যাবাচক বহুব্রীহিতে সমষ্টি বোঝাবে না। কারণ আপনি জানেন যে বহুব্রীহি সমাস পূর্বপদ এবং পরপদের কোনটির অর্থকে না বুঝিয়ে তৃতীয় একটি অর্থকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে দেখেন, আমরা বললাম দশানন, দশ সংখ্যাবাচক শব্দ। আনন্দ শব্দের অর্থ বোঝাচ্ছে শিবকে বোঝাচ্ছে। সে তার, সে মানে তিন, তার নাউন আছে, সংখ্যাবাচক শব্দ যোগ নাউন। কিন্তু সেতার, সেতার বলতে বোঝাচ্ছে একটা বাদ্যযন্ত্রকে, এখানে কোনো সমষ্টি বোঝাচ্ছে না। তারপরে বলি কি আমরা, যে আমরা বলতে পারি হচ্ছে যে চতুর্ভুজ, চার ভুজ যে ক্ষেত্রে, ঠিক আছে, চারটা ভুজ। চৌচালা, চার চাল যে ঘরে, এখানে একটা ঘরকে বোঝাচ্ছে। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি। আর হচ্ছে যে আহ দ্বিগু সমাস কিংবা দ্বিগু কর্মধারয় সমাস যেটাই বলি, এটার স্ট্রাকচার একই থাকবে। চেনার উপায় কি? সংখ্যাবাচক বহুব্রীহিতে আপনার কখনো কি বোঝাবে না? এই সমষ্টি বোঝাবে না সমস্ত পদে, তৃতীয় একটা অর্থকে বোঝাবে। যেমন সেতার বলতে এখানে বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, আর দশ আনন বলতে এখানে কাকে বোঝাচ্ছে? এখানে শিবকে বোঝাচ্ছে, সরি রাবণকে বোঝাচ্ছে।
ঠিক আছে, 10টা মাথা। আচ্ছা, চৌতলা বলতে ঘরকে বোঝাচ্ছে। নয় তৎপুরুষ আর নয় বহুব্রী সমাস, দেখেন এখানে আসলে আমরা পারি না, ঠিক আছে, কিন্তু এটা খুব সহজ। এর ভিতরে একটা খুব ট্রিক্স লুকিয়ে আছে। সেটা হচ্ছে যে কি, দেখেন পুরো পদে গঠিত হচ্ছে অ, অন, বে, অনু, নির উপসর্গ দ্বারা। নয় তৎপুরুষ নয় বহুব্রী সমাসের দুইটা পদেই, পূর্বপদ এবং পরপদের দুইটা পদেই একই উপসর্গ দ্বারা গঠিত হয়েছে। ব্যাস বাক্যের সময় মূল শব্দের পূর্বে আপনার ন, নাই, নয় বসে, আর ব্যাস বাক্যের সময় মূল শব্দের পরে নাইজার বসে। তাতে একই জিনিস আমি চিনবো কেমন? একটা হচ্ছে যে মূল শব্দের পরে নাইজার বসে, যেমন নির্ভুল, ভুল নাইজার, ভুল এখানে মেন শব্দ, ঠিক আছে। এই যে ভুলটা মেন মেন শব্দ, নি হচ্ছে কি আমাদের উপসর্গ, নি উপসর্গ, এখানে বে উপসর্গ, বে উপসর্গ, বে উপসর্গ, পরোয়ানা নাই, হুশ এটা মূল শব্দ, ভুল মূল শব্দ, হায়া মানে লজ্জা মূল শব্দ, পরোয়া মূল শব্দ। তাহলে দেখেন, এরও দেখেন অ উপসর্গ, ধর্ম সেটা হচ্ছে যে মূল শব্দ। তারপরে হচ্ছে যে অনু উপসর্গ, উর্বর মেন শব্দ, গড় উপসর্গ, হাজির মেন শব্দ। তাহলে দুটো তো শুরু হচ্ছে একই, তাহলে আমি চিনব কি হবে? আবার ব্যাস বাক্য তো পরীক্ষা দিবে না। তাহলে দেখেন ব্যাস বাক্যে নয় বহুব্রীতে কি হয়, মূল শব্দের পরে নাইজার বসে। মূল শব্দ যেমন এখানে হুশ, তাহলে হুশ নাইজার, ভুল নাইজার। আর এখানে ব্যাস বাক্যের সময় মূল শব্দের পূর্বে ন, নাই, নয় এই ধরনের শব্দগুলো বসে। কিন্তু আমার তো পরীক্ষায় সমস্ত পদ আসবে, আমি চিনব কি হবে? ট্রিক্সটা হচ্ছে যে নয় তৎপুরুষ সবসময় হবে অব্যক্তিবাচক, অব্যক্তিবাচক। আর নয়ে বহুব্রী সবসময় হবে কি, ব্যক্তিবাচক। যেমন দেখেন বেপরোয়া, বেহায়া কাকে বলেন? মানুষকে বলেন বেপরোয়া, হঠকারী মানুষকে বলেন, বেহুশ মানুষ, নির্ভুল কি মানুষ, বেকার সেও কি মানুষ, বেঈমান সে কি মানুষ। তাহলে নয়ে বহুব্রী আছে ব্যক্তিবাচক, আর নয় তৎপুরুষ আছে অব্যক্তিবাচক। নিত্য সমাস, পরপদের অন্তর, ঠিক আছে, পরপদে যদি অন্তর, মাত্র বা টি থাকে, তাহলে একে চোখ বন্ধ করা ছাড়া এটা নিত্য সমাস হবে। পরপদে কি থাকবে? হয় অন্তর অথবা মাত্র অথবা টি, ঠিক আছে। যেমন এই সমাসে কি হয় না, ব্যাস বাক্য দরকার হয় না। দেখেন পরপদে অন্তর, অন্তর যখন থাকে, যখন অন্তর শব্দটি থাকে, ঠিক আছে, অন্তর শব্দটি থাকে তখন তার পূর্বে মেন শব্দের পূর্বে আমরা কি বসাই? অন্তর সমান সমান অন্য বসাই। গ্রামান্তর অন্য গ্রাম, দেশান্তর অন্য দেশ। মাত্র যদি শব্দটি থাকে, তাহলে তার পূর্বে আমরা কি বসাই? কেবল বসাই। তাহলে হচ্ছে জল মাত্র, তাহলে কি কেবল জল। দর্শন মাত্র, কেবল দর্শন। মানুষটি, ঠিক আছে, একটি মানুষ। সংখ্যাটি, একটি সংখ্যা। প্রাদি সমাস সাধারণত পরিপতি, অনু ইত্যাদি উপসর্গ থাকে। তাছাড়া এটা হচ্ছে যে পরি, পতি, অনু এখানে দ্বারা প্রকৃষ্ট ভাব বোঝায়, অর্থাৎ হচ্ছে অত্যাধিক, যে উৎকৃষ্ট মানকে বোঝায়। দেখেন প্রাদি সমাস, প্রবচন প্রকৃষ্ট রূপে বচন, প্রভাত প্রকৃষ্ট রূপে ভাত, পরিভ্রমণ পরি যে ভ্রমণ, তারপরে আছে কি অনুতাপ, অনুতেজিতা। অব্যয়ীভাব সমাস, ঠিক আছে, অব্যয়ীভাব সমাসটা আপনি দেখবেন যে কোনটা কি অর্থ প্রকাশ করে, ঠিক আছে। এখানে আট আছে পর্যন্ত অর্থে, যেমন বলছে আমরণ, তার মানে কি মরণ পর্যন্ত, ঠিক আছে। শব্দটা পর্যন্ত অর্থে ব্যবহৃত হয়েছে, আমরণ। উপশব্দটা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। সাদৃশ্য মানে কি মতো, শহরের সাদৃশ সেটা কি উপশহর। শব্দটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন ঘরে, ঘরের অভাব। তারপরে দেখেন প্রতি শব্দটা বিরোধত্বে ব্যবহৃত হয়েছে, বিরুদ্ধবাদ, প্রতিবাদ। আচ্ছা,
তাহলে এটা কোনটা কোন অর্থ আপনাকে এটা মুখস্থ করবেন ভালো করে। এবং দেখেন আইনস্টাইনের সূত্র দেখেন, কোনটার সমস্ত পদের যে উপসর্গ আছে সেটা ব্যাস বাক্য নয়। হা ঘর, ঘরের অভাব, উপশহর, শহরের সদৃশ, আমরণ, মরণ পর্যন্ত। পরীক্ষা থেকে দিতে পারে নিচের কোন সমাসে সমস্ত পদের বিভক্তি আহ, সমস্তদের উপসর্গ ব্যাস বাক্যে থাকে না। নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস কোন নিয়মে ব্যাখ্যা করা যায় না অথচ বহুব্রী সমাস বলে গণ্য হয়। ঠিক আছে, এক কথা প্রকাশের মতন করে মুখস্থ রাখতে হবে। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও মূর্খ। ঠিক আছে, এখানে একটু ঝামেলা আছে, হবে পণ্ডিত হয়েও মূর্খ। তারপরে জীবন মৃত, জীবিত থেকেও মৃত। তারপরে আছে যে মৃত কি, বদ্বীপ। ঠিক আছে, দ্বীপ, দুই দিকে অপযান, এইগুলো চলে আসছে ভুল করবে, যে চলে আসছে, যে চলে আসছে। ঠিক আছে, হবে কি নর পশু, এখানে সব নর পশু। জীবন মৃত, জীবিত থেকেও যে মৃত। তারপর আছে দ্বীপ, দুই দিকে অপযান। নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস। অহর্নিশ, অহ বিসর্গ নিশা, অহরাত্র, অহরাত্রি, দিবারাত্র, দিবা ও রাত্রি, কুশীল, কুশল, দম্পতি, জায়পতি। কিন্তু এই দম্পতি, জায়পতি, এইটা এখন আমাকে আমরা নতুন বইতে দেখছি এটা এক শেষ দ্বন্দ্বের ভিতরে দিয়েছে, দ্বন্দ্বের ভিতরে দিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন দেখেন, কোনটি ব্যতিহার বহুব্রী সমাস? বলেন তো কোনটা হতে পারে? কানাকানি। গুড, কানাকানি। চিনার উপায় পূর্বপদে আ এবং পরপদে ই আছে, একা একা করা যায় না। জলে স্থলে কোন সমাস? উম, বিপরীত তাত্ত্বিক মনে হয়। না ভাই, জলে ও স্থলে। ঠিক আছে, অলুক দ্বন্দ্ব, জলে নাউন, স্থলে নাউন, জলে এর সাথে এ বিভক্তি, এটার সাথে এ বিভক্তি। আপনারা ওই রিপোর্টিং ভালো করে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে রিপোর্টিংটা একটু দেখবেন, ক্লাস তো যারা করছেন আলহামদুলিল্লাহ, তারপর আবার রিপোর্টিংটা দেখবেন। ঠিক আছে, দেখলে আর এইগুলো তো আপনাদেরকে শেয়ার করা হয়, আপনাদের কাছে থাকলে যে কোনো একটা সমাস নিয়ে যখন ঝামেলা হয় আপনি টেনে তারপরে ওটা দেখলেন যে কি বলা আছে। তাহলে অরূপ দ্বন্দ্ব চিহ্নের উভয় পূর্ব পদে এ এবং পরপদে এ থাকে এবং উভয় পদে নাউন দ্বারা গঠিত হয়। পুষ্প সৌরভ, বিস্ময়াপন্ন, বিস্ময়াপন্ন, বহুব্রী সমাসবদ্ধ পদ কোনটা? আচ্ছা বলেন তো, সহজ একটা সমাস, যশ সাহেব। কর্মধারায়। কর্মধারয় সমাস। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সংক্ষেপ করে, সুন্দর। চাঁদ মুখ, এখানে কি উত্তর আছে দেখেন তো, দেখেন এখানে উত্তর নাই। চাঁদ মুখ, এটা কি হবে? মুখ, চাঁদের ন্যায়। মুখটা কিসের মতন ভাই? চাঁদের মতন। মুখটা কি? নাউন। চাঁদটা কি? নাউন। এবং এই দুটো কি ধারণা প্রদান করছে? মুখ কি কখনো চাঁদের মতন হয় না? তাহলে কি ধারণা প্রদান করছে? মিথ্যা ধারণা প্রদান করছে। মিথ্যা ধারণা প্রদান করলে কি হয়? সেটা হচ্ছে যে উপমিত কর্মধারায়। যে সমাসে পূর্বপদের সংখ্যাবাচক এবং পর সমস্ত পদ দ্বারা সমাহার বোঝায় তাকে কি সমাস বলে? দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা এখন আহ কর্মধারায় এর ভিতরে চলে গেছে, এটাকে বলা হয় দ্বিগু কর্মধারায়।
নয়ন কোমল এর যথার্থ ব্যাস বাক্য কি হবে? খেয়াল করেন, নয়ন মানে চোখ, কমল, কমল মানে কি? পদ্ম। তা মানুষের চোখ কি পদ্মের মতন হয়? নয়ন এটা নাউন, কমলও নাউন। তা মানুষের হচ্ছে যে চোখ কখনো পদ্মের মতন হয় না। তাহলে কি হবে? নয়ন কার মতো? কোমলের মতো, নয়ন কোমলের ন্যায়। নাউন যোগ নাউন, মিথ্যা ধারণা প্রদান করেছি উপমিত কর্ম দ্বারা। সর্বনাশ করে যে, এটা কিসের সাথে মিল আছে বলেন তো? আমরা অনেকগুলো মুখস্থ করি, এটাকে কিসের সাথে তুলনা করা যায়? সর্বনাশ করে যে, এটা হচ্ছে যে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষে আমাদের কি হচ্ছে? উপপদ তৎপুরুষের ক্ষেত্রে এটা হচ্ছে যে এক কথা প্রকাশের সাথে মিল আছে। প্রচুর পরিমাণ সলভ আছে। রিতা, যাও বাইরেও নিয়ে যাবো না তোমাকে, যাও। হ্যাঁ, খেয়াল করেন, আপনাদের এই যে 30টা আছে, এই 30টা আপনি যারা ক্লাস করেননি বা রাতে ক্লাস করবেন শুক্রবারে, সাধারণত এই সময় অনেকে হচ্ছে যে ঘুরতে যাই বা অনেকে রেস্ট নিচ্ছেন, আপনারা স্বাভাবিক। আসলে ব্যস্ততার জন্য কালকে আপনার হচ্ছে জাতীয় ইউনিভার্সিটির পরীক্ষা আছে, তো ডিউটি আছে, যার কারণে অনেক ব্যস্ততার জন্য ক্লাসটা আজকে এই সময় নেওয়া হয়েছে। আপনারা নিজে করার চেষ্টা করবেন, তারপরে আমরা হচ্ছে যে এটা রাত্রের ভিতরে সলভ পেয়ে যাবেন। কেউ কিছু বলতে চান? ভিভো 1906, স্যার ঠিক আছে। নাসরিন সুলতানা আপা, এখানে কয়জন মাত্র আছে? বিটি স্পিকার, ঠিক আছে। আপনারা যদি আপনাদের